আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল হুদা। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় এবং মহান স্রষ্টার অশেষ মেহেরবানিতে এখনও সুস্থ আছি এবং ভালো আছি। আমাদের এখন একটা ক্রান্তিকাল যাচ্ছে। এই বৈশ্বিক মহামারীতে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে এই গ্রুপটার নাম হচ্ছে হ্যাপিনেস গ্রুপ এবং আশা করি সবাই বেশ হ্যাপি আছেন আপনারা। কারণ হ্যাপিনেস গ্রুপের বাসিন্দারা যদি হ্যাপি না থাকে তাহলে বিষয়টা সত্যি অনেক মর্মাহত হওয়ার মতো একটা বিষয় দাঁড়ায়। আমাদের করোনার কোন কালে আমরা আছি বা করোনার কোন স্টেজে আমরা অবস্থান করছি এটা আগে আমাদের প্রথমে একটু বুঝে নেওয়া উচিত। তারপর যদি আমরা কথাগুলো বলি তখন হয়তো বা আমরা এই বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট নিতে সক্ষম হব। তো আমরা চলে আসি যে জুনের প্রথম সপ্তাহের যদি একটু অ্যানালাইসিসটা আমরা করি, যে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে টোটাল নমুনা পরীক্ষা করা হয়েছে 89,061টা এবং সেখান থেকে কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছে 18,676টা। টোটাল নমুনা পরীক্ষার বিবেচনায় আমি যদি ধরি যে কতজন শনাক্ত হয়েছে সেটা দাঁড়াচ্ছে 20.97% বা প্রায় 21% এবং এর মধ্যে মারা গিয়েছেন 238 জন। আমরা যাদেরকে হারিয়েছি অনেক গুরুত্বপূর্ণ মানুষ বা অনেক পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তিনি, হয়তোবা অসচ্ছল একটা ফ্যামিলির জন্য তিনি হয়তোবা মূল ভিত্তি ছিলেন বা আমাদের দেশের জন্য হয়তোবা তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। যাদেরকে আমরা হারিয়েছি তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন। এবং যারা বর্তমানে অসুস্থ আছেন বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের সুস্থতা কামনা করি, আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। এবার চলে আসি যে এই কোভিড-19 এটা একটা ভাইরাস এবং এই ভাইরাসটা যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের কিছু সিমটমস দেখা দিতে পারে, যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এরপর হচ্ছে নাক দিয়ে পানি পড়া যেটা আমরা সর্দি বলে থাকি বা নাক বন্ধ হয়ে যাওয়া, অনেক সময় নাকে স্মেল না পাওয়া বা মুখে স্বাদ না পাওয়া এবং লাস্ট অফ অল অনেকের ডায়রিয়া দেখা দেয়। এই সকল লক্ষণ যদি আপনার শরীরে হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার হয়তোবা কোভিড-19 আপনার শরীরে প্রবেশ করেছে। তাহলে যেহেতু কোভিড-19 আপনার শরীরে প্রবেশ করেছে তাহলে আপনাকে অবশ্যই এই সময় কিছু প্রিকশন নিতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, একটু হোম কোয়ারেন্টাইনে আপনাকে নিজেকে নিয়ে চলে যেতে হবে। নিয়ে যাওয়ার পর আপনি হটলাইন, আমি যে ক্যাপশনটা দিয়েছি দেখবেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে কতগুলো লক্ষণ এবং সেটার জন্য কী কী করণীয়, মানে যদি আপনাদের ওই লক্ষণগুলো দেখা দেয়, সবগুলো যে লক্ষণ দেখা দিতে হবে তা না, যে কোনো একটি বা দুইটি বা তিনটি বা হতে পারে সবগুলো লক্ষণই আপনার দেখা দিয়েছে, সেই লক্ষণগুলো দেখা দিলে আপনি কী কী করবেন এবং তারপরে যদি আপনি বেটার ফিল না করেন সেখানে অনেকগুলো হটলাইন নাম্বার দেওয়া আছে, সেই হটলাইন নাম্বারগুলোতে সাথে সাথে যোগাযোগ করবেন। প্রথম কথা হচ্ছে যদি আপনার সর্দি বা কাশি, গলা ব্যথা, হাঁচি, হ্যাঁ বা ডায়রিয়া থাকে তাহলে আপনি অবশ্যই কোভিড-19 টেস্টের জন্য স্যাম্পলটা দিয়ে ফেলবেন এবং একটু নিজেকে কোয়ারেন্টাইনে রাখতে শুরু করবেন। এটা আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য, ওভারঅল আমাদের সমাজের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই স্টেপটা বুঝতে ভুল করি তাহলে আমরা যেটা দেখলাম যে প্রায় 21%, মানে যদি 1 লক্ষ টেস্ট করা হয় তাহলে প্রায় 20,000, 21,000 বা তারও বেশি সংখ্যক মানুষ হয়তো বা পজিটিভ পাবো, যেটা সত্যি খুব ভয়াবহ একটা বা ভয়ানক একটা ব্যাপার। আর বিশেষজ্ঞদের মতে আমরা যেটা পাচ্ছি অ্যানালাইসিসটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে জন্য লাস্ট উইকের দিকে হয়তো মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে এবং আক্রান্তের সংখ্যাও অনেক বাড়বে। যখন 2-3 জন করে কোভিড-19 পজিটিভ হতো তখন আমরা যতটা সতর্ক ছিলাম, এই হ্যাপিনেস গ্রুপের বাসিন্দাদের প্রতি আমার একটা প্রশ্ন, বলুন তো আপনারা কি এখনও ঠিক ততটাই সতর্ক আছেন, ততটাই সতর্কতা অবলম্বন করছেন? এইটুকু আপনাদের প্রতি একটা প্রশ্ন থাকলো। তো যাই হোক, এবার আমরা চলে আসি যে যদি এই সময় আমাদের জ্বর, কাশি বা অন্যান্য কোনো সিমটমস দেখা দেয় তাহলে আমরা কী কী করতে পারি, এ সম্পর্কিত যে গাইডলাইনটা বা আপনারা কী করতে পারেন বাসায় বসে থেকে, এ সম্পর্কিত একটা গাইডলাইন আমি খুব সুন্দর করে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা আপনারা ফলো করতে পারেন। আর ওভারঅল যেটা বলতে চাই যে আপনারা প্লিজ কয়েকটা কাজ করবেন না, সেটা হচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা অনেকেই বা বিভিন্ন কুয়াক যারা আছে তারা ম্যাল প্র্যাকটিস করছে। হ্যাঁ, কোভিড-19 একটা ভাইরাল ডিজিজ, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। আপনারা দেখি অনেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বা ক্রিমের ওষুধ খাচ্ছেন, হ্যাঁ, এগুলো খেয়ে আপনারা চাচ্ছেন যে এই করোনাটাকে আপনার শরীর থেকে দূরে রাখতে বা এই করোনাকালীন আপনি নিজেকে সেফ রাখতে। তো এটা আসলে সত্যি খুব ভয়ানক একটা বিপদ হয়ে দাঁড়াবে। কারণ যখন আপনি অ্যান্টিবায়োটিক নেবেন, আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের মানুষজন যে কাজটা করে থাকে যে একটা অ্যান্টিবায়োটিক যখন সে খাওয়া শুরু করে
শুরু করার পর হয়তো বা যখন 3 দিন 4 দিন বা 5 দিন পরে সে একটু বেটার ফিল করে, তখন সে অ্যান্টিবায়োটিকটা খাওয়া বন্ধ করে দেয়। এটাতে কি হয়, ধরুন আপনি একটা জায়গায় যুদ্ধে গিয়েছেন, যুদ্ধে যাওয়ার পরে আপনার শত্রু পক্ষের সেনার সংখ্যা হচ্ছে 1,00,000। আপনি মানে প্রবল বিক্রমে সেখানে যুদ্ধ করলেন, যুদ্ধ করে সেই 1,00,000-এর মধ্যে হয়তো 90,000 সৈন্যকে মেরে ফেললেন। তার মানে প্রতিপক্ষ এখন যথেষ্ট দুর্বল, আপনার উপর আঘাত আনতে সক্ষম নয়। তাহলে তারা যদি পালিয়ে যায় এবং তারা যদি জানে যে আপনি কোন অস্ত্র দিয়ে তাদেরকে মেরেছেন, পরবর্তীতে তারা যদি সৈন্য সংগ্রহ করে আসে, সেই অস্ত্র দিয়ে মানে আপনাকে মারতে পারবে না এরকম একটা প্রতিরক্ষা সে যদি নিয়ে আসে, আপনি কিন্তু তাদেরকে আর কিছুই করতে পারবেন না। তো সুতরাং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের দিকে আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে, যেটা আমরা মোটেও রাখছি না। যত্রতত্ত্ব যেভাবে সেভাবে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা তো অ্যান্টিবায়োটিকের 12টা বাজাচ্ছি, উল্টো আমরা জীবাণুদেরকে যথেষ্ট চালাক বা সতর্ক বানিয়ে দিচ্ছি। তারা কী করে, যে ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্লাজমিড নামক একটা জেনেটিক কোড তারা করে নেয় এবং সেই কোডটা তারা কী করে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া ট্রান্সফার করে দেয়। এতে কি হয়, ওই পুরো গ্রুপের ব্যাকটেরিয়াটা ওই স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে একদম ফুললি শক্তিশালী হয়ে যায়। তখন অ্যান্টিবায়োটিকটা আর কাজ করতে পারে না, তখন ওই জীবাণুগুলো আপনার শরীরে শক্তিশালী হয়ে যায়। তো এমতো অবস্থায় দেখা যায় যে কোনো একটা সাধারণ ডিজিজে দেখা গেল একটা খুব সাধারণ অসুখ হয়েছে, যেটাতে আগে লোকজন মারা যেত না, বা অ্যান্টিবায়োটিক দিলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন, ওরকম একটা অসুখ হলে আপনি দেখা গেলো মারা যাবেন বা আপনার আশেপাশে অনেক লোককে আপনারা হারাবেন। তাহলে আমরা যদি এই কাজটা না চাই, তাহলে আমরা যত্রতত্র বা সেখান থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের এই সাময়িক যে একটা সুস্থতা বা সাময়িক ভালো লাগার এই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ না করে আমরা একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী, হ্যাঁ, যদি একজন রেজিস্টার্ড ডক্টর আপনাকে কোনো একটা অ্যান্টিবায়োটিক বা কোনো একটা ওষুধ সাজেস্ট করে থাকেন, তাহলে তিনি অবশ্যই সেটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করবেন, আপনাকে কতদিন দিলে ভালো হবে, হ্যাঁ, কত মিলিগ্রাম করে দিলে ভালো হবে, এরকম একটা স্পেসিফিক প্ল্যান তিনি আপনাকে দিয়ে দিবেন। আচ্ছা, বর্তমানে যেহেতু জ্বরটা সবথেকে বড় সমস্যা, জ্বর, কাশি বা শ্বাসকষ্ট, এ সম্পর্কিত গাইডলাইনটা আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আগে বলেছি, আমার লিঙ্কে দেওয়া আছে, ক্যাপশনে যে লিঙ্কটা আছে, এখানে জ্বর হলে বা কাশি হলে, শ্বাসকষ্ট হলে, হাঁচি হলে বা সর্দি হলে কে করতে পারেন এ সম্পর্কিত একটা গাইডলাইন খুব সুন্দর করে দেওয়া আছে, যে ওই ট্রিটমেন্টটা আপনারা ফলো করতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, যে প্রথম কথা হচ্ছে, প্রথম যে ওষুধটা আমি লিখেছিলাম প্যারাসিটামল, যেটা আপনারা নাপা বা এইস বা ফাস্ট এরকম অনেকগুলো নামে চিনে থাকেন, আমি জাস্ট প্যারাসিটামল যেটা জেনেরিক নেম সেটা আমি ইউজ করছি। তো এই জেনেরিক নেমটা প্যারাসিটামল কীভাবে নেবেন, মানে কত মিলিগ্রাম গ্রহণ করবেন। তো যেহেতু আমরা এই গ্রুপে যারা আছে তারা সবাই অ্যাডাল্টের ক্ষেত্রে এটা একটা ডোজ আছে, হ্যাঁ, অ্যাডাল্ট শুধু না, আপনাদের যেহেতু বাসায় আরও পিচ্ছি বাচ্চা থাকতে পারে, তাদের জন্য আমি ডোজটা বলে দিচ্ছি খুব সুন্দর বা সহজ করে, আপনারা চাইলে লিখে নিতে পারেন, বা পরে হয়তো এই ভিডিওটা আবার দেখে সেই ডোজটা যাতে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যাতে আপনার বেবির জন্য বা আপনার জন্য এটা খুব সুন্দরভাবে কাজ করে, মানে ইফেক্টিভ হয় সেই মেডিসিনটা, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটু বলে ফেলি একটু, সেটা হচ্ছে প্যারাসিটামল খাওয়ার নিয়ম হচ্ছে যে একজন মানুষের বডি ওয়েট যত কেজি, প্রতি কেজির জন্য 10 থেকে 15 মিলিগ্রাম করে। আমরা একটু আবার শোনার চেষ্টা করব, যে প্যারাসিটামলের ডোজ হচ্ছে 10 থেকে 15 মিলিগ্রাম করে। এখন ধরুন যে একজন অ্যাডাল্ট পারসন, তার বডি ওয়েট হচ্ছে 40 কেজি, তাহলে 40 কেজির জন্য আমি যদি ধরি 10 মিলিগ্রাম মিনিমাম আপনাকে দিতে হবে, তাহলে আপনার জন্য লাগবে 400 মিলিগ্রাম। আর যদি ধরি ম্যাক্সিমাম 15 মিলিগ্রাম, তাহলে হচ্ছে 4×15 = 60, মানে 600 মিলিগ্রাম। তাহলে আপনাকে 400 থেকে 600 মিলিগ্রাম দেওয়া লাগবে প্যারাসিটামল। সেক্ষেত্রে আপনি হয়তো একটা প্লেন প্যারাসিটামল 500 মিলিগ্রাম যেটা পাওয়া যায়, সেটা আপনি খাওয়া শুরু করতে পারেন। এবং খাওয়ার নিয়ম হচ্ছে 6 ঘন্টা পর পর ভরা পেটে, 6 ঘন্টা পর পর ভরা পেটে আপনাকে খেতে হবে প্যারাসিটামল, এটা খাওয়ার নিয়ম, নইলে আবার অন্য কোনো সমস্যা দেখা দিতে শুরু করবে তখন। তাহলে এটা গেল। এবার যদি বলি ধরো আপনার ওজন 50 কেজি, তাহলে আপনি কী করবেন, তাহলে কি আপনি একটাই খাবেন? একটু কিন্তু হ্যাঁ, মিনিমাম দাঁড়াচ্ছে আপনার কত, 500 মিলিগ্রাম, আর ম্যাক্সিমাম কত, 5×15 = 75, তার মানে 750 মিলিগ্রাম। তাহলে সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন। আপনার জন্য সবথেকে ভালো হয় যখন আপনি সেখানে যদি 1.5টা করে, মানে একটা এবং অপর আরেকটা ট্যাবলেটের অর্ধেক, এই 1.5টা করে 6 ঘন্টা পর পর খান, দেখবেন আপনার জন্য, মানে আপনার বডির জন্য, বা আপনার বডি যে ইফেক্ট আপনি পেতে চাচ্ছেন প্যারাসিটামলে, সেই ইফেক্টটা খুব ভালোভাবে পাবেন। এখন ধরুন আপনার ওজন হচ্ছে 70 কেজি, তাহলে আপনি কী করবেন? তাহলে তাও আপনি একটা খাবেন, একটা খেলে কি হবে? তাহলে সেক্ষেত্রে আপনাকে কয়টা প্যারাসিটামল খাওয়া লাগতে পারে? যেমন ধরুন যে আপনার 70 কেজি যেহেতু, তাহলে 70কে আপনি যদি 10 দিয়ে গুণ করেন, মিনিমাম যেটা আর কি, সেটা হচ্ছে 700 মিলিগ্রাম, আর ম্যাক্সিমাম কত হয়, 7×15 = 105, মানে 1050 মিলিগ্রাম। তার মানে আপনাকে 1 গ্রাম গ্রহণ করতে হবে। হ্যাঁ, প্যারাসিটামলের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 1 গ্রাম। আপনার ওজন যত বেশি হোক না কেন, আপনি 1 গ্রামই গ্রহণ করবেন। এই 1 গ্রাম গ্রহণ করে যদি দেখেন আপনার জ্বর কমছে না, সেক্ষেত্রে আপনি 500 মিলিগ্রাম সাপোজিটরি একটা করে নিতে পারেন 6 ঘন্টা পর পর। হ্যাঁ, যেটা করুন না কেন, প্যারাসিটামল বা অন্যান্য যে কোনো ওষুধের ক্ষেত্রে দেখবেন যে এগুলোর একটা
সূত্র আছে বা কতগুলো নির্দিষ্ট ফর্মুলেশন আছে, কত মিলিগ্রাম করে লাগবে, সেগুলো একটা ডোজ অ্যাডজাস্টমেন্ট আছে। কত মিলিগ্রামের বেশি দিলে আপনার হেপাটিক মানে আপনার লিভারের সমস্যা হতে পারে বা আপনার কিডনিতে সমস্যা হতে পারে, বা তার থেকে কম দিলে আপনার এই ইফেক্টটা আদৌ কাজে মানে আপনি যে ইফেক্ট চাচ্ছেন সেটা আপনি পাবেন কিনা এই বিষয়টাতে কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে না। এখন আমরা আপনাদের কিছু প্রশ্নে চলে আসবো। যদি আপনারা কিছু জানতে চান যে এ সময় আপনারা কী কী করতে পারেন, হ্যাঁ, বা আপনাদের কী কী করণীয় সে সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আদারওয়াইজ আমি আমার মতো করে কিছু কথা বলে হয়তো বা লাইভটাকে এখানে শেষ করব। তো যাই হোক, এবার চলে আসে যে অ্যান্টিবায়োটিকটা আপনারা যত্রতত্র এখান সেখান থেকে নেবেন না। এটা আপনাদের প্রতি খুব একটা বড় রিকোয়েস্ট বলতে পারেন। এটা অনেক অনেক রিকোয়েস্ট করা হচ্ছে আপনাদের প্রতি, কারণ এটা যদি করতে থাকেন তাহলে একসময় অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে না। আমি অনেক পেশেন্ট দেখেছি যাদের শরীরে হয়তো বা আমরা অ্যান্টিবায়োটিক সাসপেক্ট করছি, হয়তো এই 10টা দিয়ে এই জীবাণুটাকে আমরা ইতিমধ্যে কাভারেজ করেছি। ইতিহাস আমরা দেখি যে নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট গ্রুপের কোনো একটা বা নির্দিষ্ট কোনো অসুখের জন্য নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক থাকে। এটা আপনারা হয়তো বা একটু হলেও কনসেপ্ট আপনাদের আছে, বা অনেকের হয়তো খুব ভালো কনসেপ্ট আছে। তাহলে যেহেতু নির্দিষ্ট গ্রুপের জন্য যেহেতু আমরা নির্দিষ্ট একটা গ্রুপ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি, আমি যখন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কথা ভাববো একটা অসুখের জন্য, ধরুন একটা কোথাও একটা ঘা হয়েছে, ঘা শুকাচ্ছে না, সেখানকার যখন পুজটা ওখান থেকে নেওয়া হয়, নেওয়ার পর যখন কালচার করা হয়, আমরা চেষ্টা করি যে সেই কালচারে যে জীবাণুটা আছে ওই জীবাণুটাকে সম্ভাব্য কতগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায়। সবগুলো অ্যান্টিবায়োটিক বিভিন্ন কালচার মিডিয়াতে দিয়ে দেখি যে অ্যান্টিবায়োটিকগুলো সেখানে এখনও বেড়ে উঠছে নাকি সেখানে মরে যাচ্ছে। দেখা গেল অনেক পেশেন্ট পেয়েছি যার হয়তো 10টা অ্যান্টিবায়োটিক আমরা সেখানে পরীক্ষা করছি, তার মধ্যে হয়তো 9টাই রেজিস্ট্যান্ট বা 8টাই রেজিস্ট্যান্ট বা 10টাই রেজিস্ট্যান্টের রেকর্ডও বাংলাদেশে পাওয়া গেছে। তাহলে আপনারা যে কী পরিমাণ ক্ষতি আপনার বা আপনার জাতির করেছেন এটা একবার খেয়াল রাখার চেষ্টা করবেন, যেটা সত্যি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমাদের জন্য এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন ধরুন যে এখন বর্তমানে বাংলাদেশে সব থেকে শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক আছে, জানা হচ্ছে মেরোপেনাম। এখন ধরুন যে অন্যান্য সকল অ্যান্টিবায়োটিক আমি রেজিস্টার যখন পেয়েছিলাম, এখন একটা মানুষকে যদি আমি মেরোপেনাম তাকে দিতে চাই, এখন মেরোপেনামের দাম মিনিমাম 1000 টাকার ওপরে পড়ে, 1200 টাকা বা তার থেকে বেশি পড়ে। এখন ধরুন তাকে যদি দিনে 3বার করে মেরোপেনাম দেওয়া লাগে, দিনে 3বার করে মেরোপেনাম দেওয়া লাগে, তাহলে 3×36 মানে মিনিমাম 3500 টাকা তার ডেইলি খরচ হবে। তাহলে ভাই একটু 7 দিনের জন্য হিসাবটা মিলিয়ে নিয়ে তো তাকে কতদিন লাগতে মানে কত টাকা তার যেতে পারে। বাংলাদেশে কতটা ফ্যামিলি আছে যে প্রতিদিন 3500 টাকার করে অ্যান্টিবায়োটিক বেয়ার করার সক্ষমতা আছে। আপনারা যারা যত্রতত্র যেখান সেখান থেকে এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করে এই অ্যান্টিবায়োটিকগুলোর 12টা বাজিয়ে ফেলছেন, পরবর্তীতে কী হবে একবার খেয়াল করছেন? একবারও খেয়াল করছেন না। তাহলে আপনাদের যদি আপনার ফ্যামিলিতে যখন এই বিভিন্ন অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট আপনার ফ্যামিলিতে কাউকে পাওয়া যাবে এবং তাদের জন্য যখন আপনি অ্যান্টিবায়োটিক কিনতে হিমশিম খাবেন, তখন বিষয়টা কেমন দাঁড়াবে? এটা আপনার প্রতি প্রশ্ন থাকলো। এখানে অনেক মানুষ যেহেতু এই গ্রুপে আছে, তা আপনাদের সাথে একটা বিষয় জানবো যে আমরা যতজন মানুষ এই লাইভটাকে দেখছি বা হয়তো পরবর্তীতে দেখব, তারা প্লিজ এই বিষয়টাতে খুব ভালোভাবে আমরা একটু কনসার্ন হব, খুব ভালো করে আমরা সচেতন হব যে অ্যান্টিবায়োটিককে যেখান সেখান মানে যত্রতত্র কোনো একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ ব্যতীত না বলি, যে আমরা একজন আচ্ছা এবার আরেকটা বিষয় বলি যে ডক্টর কে আর ডক্টর কে না, মানে কে ডক্টর না, এই বিষয়টা কীভাবে বুঝবেন আপনি? একটা জিনিস খেয়াল রাখবেন যে ডক্টরদের দেখবেন যে নামের আগে ডাক্তার থাকে, তারা সবাই যে ডাক্তার তা কিন্তু না। প্রথম কথা হচ্ছে নামের আগে ডাক্তার থাকলে যে সে ডাক্তার হবে তা না। দেখবেন যে নিচে দেখেন কতগুলো ডিগ্রি মানে ডেজিগনেশন দেওয়া থাকে, যদি ডেজিগনেশনে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকে MBBS, এই শব্দটা যদি খুঁজে না পান, এর থেকে আরও বড় ডিগ্রি আছে, FCPS আছে, FRCS আছে, MRCP আছে, হ্যাঁ MD আছে, আরও অনেক বড় বড় ডিগ্রি আছে। তো ডক্টর হওয়ার জন্য ন্যূনতম যে ডিগ্রিটা প্রয়োজন সেটা হচ্ছে MBBS। হ্যাঁ MBBS দিয়ে আপনি আপনার ডক্টরি জীবনের মানে শুরু হয় একজন ডাক্তারের। যদি আপনি MBBS কথাটা খুঁজে না পান, তাহলে আপনি তাকে কখনোই ডক্টর বলবেন না, এবং তার পরামর্শ নিলে আপনি যে বিপদে পড়তে পারেন এটুকু মোটামুটি নিশ্চিত থাকেন অনেকটা। যে অনেকটা কীরকম দাঁড়ালো যে আপনি একটা জায়গায় হয়তো একজন চোরকে আপনার কিছু একটা পাহারা দিতে লাগিয়েছেন, বা হয়তো শিয়াল আছে, একটা শিয়ালকে আপনি একটা মুরগি জমা দিয়েছেন যে মুরগিটা একটু কিছু করার জন্য পাহারা দামি ঘুরে আসে। তো যাই হোক, আমরা সর্বোপরি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেই রিকোয়েস্টটা হচ্ছে অনেকটা এরকম যে আপনারা প্লিজ এই বিষয়গুলোতে খুবই সচেতন হবেন। আর যদি কারো হাঁচি, শ্বাসকষ্ট বা মনে হচ্ছে গলার মধ্যে কিছু একটা আটকে আছে বা গলা ব্যথা আছে, আমি যে ট্রিটমেন্ট প্রোটোকলটা দিয়েছি আমার এই ক্যাপশনে, সেটা নেওয়ার চেষ্টা করবেন, সেটা নেওয়া শুরু করবেন। তাহলে দেখবেন যে আপনার জন্য অনেকটা মানে বেটার মানে ফিল করছেন আপনি। এবং যদি এরপরেও সমস্যা হয় আপনি কমেন্ট করবেন, সেখানে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ আপনি এটার জন্য কী কী করতে পারেন। এবং আপনার প্রতি এখন যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আবার নতুন করে বাংলাদেশের লকডাউন শুরু হচ্ছে,
তো নতুন করে লকডাউনটা আসলে কতটা ইফেক্টিভ এখন হবে এই বিষয়টা আমি আসলে নিশ্চিত না। কারণ এই কারণে যে যে একটা জিনিস আপনি খুব ভালো করে ভেবে দেখুন, যে যখন একজন দুজন করে রোগী শনাক্ত হতো, তখনই আমরা পুরো দেশটাকে যতটা সচেতনভাবে নিজেটা ভেবেছিলাম যে আমরা খুব সচেতন, তখনই আমরা এটা করতে পারলাম না, আমরা এই করোনার লাগামটা টেনে ধরতে পারলাম না। তাহলে এখন যখন হাজার হাজারে শনাক্ত হচ্ছে, তাহলে আপনি কীভাবে ভাবতে পারেন যে এইভাবে আপনারা পুরো এটাকে কন্ট্রোল করে ফেলবেন, বা অর্থনীতির চাকাটা একদম এখনও সচল থাকবে আগের মতো করে? আমাদের উচিত ছিল প্রাথমিক পর্যায়ে ডিজিজটাকে কন্ট্রোল করা। কারণ কোনো একটা প্যান্ডেমিক মানে বলতে কি বোঝায়, যে কোনো একটা অসুখ যখন এক দেশ থেকে ছড়িয়ে কয়েকটা দেশে চলে যায়, একটা মহাদেশে চলে যায়, বা অনেকগুলো মহাদেশকে ইনভলভ করে, বা পুরো বিশ্বকে ইনভলভ করে, এরকম একটা ডিজিজকে আমরা প্যান্ডেমিক ডিজিজ বলে থাকি। আর প্যান্ডেমিক ডিজিজ, এটার মহামারীর কতগুলো স্টেজ আছে। ধরুন যে একটা নির্দিষ্ট এলাকায় রোগটা ধরা পড়ছে, তাহলে প্রথম স্টেজ, কয়েকটা এলাকায় ধরা পড়ছে দ্বিতীয় স্টেজ, এবার হচ্ছে বড় বড় শহরগুলোতে ধরা পড়ছে তৃতীয় স্টেজ, এবং প্রত্যেকটা জেলায় মানে দেশের প্রত্যেকটা অঞ্চলে পাওয়া যাচ্ছে, তখন সেটাকে বলা হয় মহামারীর সর্বশেষ বা চতুর্থ স্টেজ। তাহলে আমরা এখন এই মহামারীর সর্বশেষ বা চতুর্থ স্টেজে অবস্থান করছি। এই পর্যায়ে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা? এই পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে আপনি যখন বাইরে কোথাও যাবেন, যেহেতু আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য আমাদের বাইরে যাওয়াই লাগে, সেক্ষেত্রে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন কোথাও বাইরে যাব, অবশ্যই আমি মাস্ক ইউজ করব। অ্যান্ড মাস্ক ইউজ করার কতগুলো নির্দেশনা আছে, আমি একটা মাস্ক দিয়ে আপনাদের একটু দেখাতে চাচ্ছি। যেহেতু আমাদের এখন বর্তমানে আপনাদের জন্য কাপড়ের মাস্ক আপনারা ইউজ করতে পারেন চাইলে, কিন্তু কাপড়ের মাস্ক ইউজ করে যখন আপনি হাঁচি দেবেন, দেখবেন আপনার এই হাঁচির মানে যে পার্টিকেলগুলো, ড্রপলেটগুলো, এটা কিন্তু কাপড় ভেদ করে বাইরে চলে আসে, মানে আপনার সামনের একজন মানুষকে ইনফেক্টেড করার জন্য যথেষ্ট। তাই ধরুন আপনি একটা সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারেন। এই সার্জিক্যাল মাস্কের দেখেন দুইটা সাইড আছে, একটা হচ্ছে এরকম কালার পোর্শন আছে, আর একটা হচ্ছে কি এরকম হোয়াইট পোর্শন আছে। তো যদি আপনি একজন করোনা ইনফেক্টেড পারসন হন, বা আপনার হাঁচি কাশি এরকম কোনো সিমটম আছে, তাহলে আপনি এই সাদা দিকটা, এটা একটা ফিল্টার মূলত, এটা ভেতরের দিকে রাখবেন, ভেতরের দিকে রেখে আপনি মাস্কটাকে ইউজ করবেন। আর যদি আপনি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই নীল অংশটা ভিতরের দিকে নেবেন, মানে কালারফুল অংশটা ভিতরের দিকে নেবেন, এবং সাদাটাকে বাইরের দিকে। কারণ যদি কেউ জীবাণু তার মুখ থেকে ছড়িয়েও পড়ে, এই ফিল্টারে এসে আটকা পড়বে, যার ফলে এর মিডিল পোর্শন এবং ভেতরের যে পোর্শনটা ক্রস করে আপনার নাকে বা মুখে ঢুকবে না। আর সেবার চলে আসে যে আমাদের করোনা ভাইরাসের এন্ট্রি পয়েন্ট কী কী। এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের এই একটা ট্রায়াঙ্গেল, আমরা যদি মাউথটাকে একটা ট্রায়াঙ্গেল বিবেচনা করি, এই মাউথ ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের এই কোভিড-19 ভাইরাসের এন্ট্রি পয়েন্ট আমাদের শরীরে। কিন্তু সেক্ষেত্রে এর সেন্টার আছে কি আমাদের নাক। তাহলে প্রথম ভার্নারেবল জায়গা হচ্ছে আপনার নাক দিয়ে এই ভাইরাসটা ঢোকা এবং বের হওয়া সব থেকে বেশি হয় এখান দিয়ে। এরপরে হচ্ছে মুখ, এরপর হচ্ছে চোখ। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে আর কি, মানে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্কযুক্ত যে অঙ্গগুলো আমাদের শরীরে আছে সেটা। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের নাকটাই মেন আমাদের, আর অনেকের কী হয় যে যখন নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারে না, তখন অনেকে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। তাহলে নাকটা যেহেতু প্রধান, তাহলে নাক দিয়ে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপর হচ্ছে মুখ দিয়ে অনেকে নেয়, তাহলে মুখ দিয়ে সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আমাদের গলবিলটা কমন জায়গা, নাকটাও গলবিল উন্মুক্ত হয়েছে, মুখটাও গলবিল উন্মুক্ত হয়েছে, তাহলে নাক এবং মুখ এই দুটোই কিন্তু ভার্নারেবল বেশি। এই জন্য আমরা মাস্ক ইউজ করতে বলি, যাতে আপনার এইটুকু ঢাকা থাকে। যখন আপনার এইটুকু ঢাকা থাকে, তাহলে আপনি অনেক বেশি পরিমাণে প্রোটেক্টেড থাকলেন। আচ্ছা, এরপর সম্ভব হলে চশমা একটু ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার চোখটা। এখন প্রশ্ন হচ্ছে চোখ দিয়ে কীভাবে আপনার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে। আমরা যদি চোখে হাত দিই, হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যখন আপনি বাইরে কোথাও যাবেন বা বাইরে থেকে আসবেন, আসার পর সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সিসল, সাবান, হ্যাঁ, কাপড় কাচা সাবানও কিন্তু হতে পারে, বা শ্যাম্পু, ডিটারজেন্ট, যা কিছু আপনার সাথে অ্যাভেলেবল, এগুলো দিয়ে একটু ভালো করে হাতটা ধুবেন। যেটা বলা হচ্ছে মিনিমাম 20 সেকেন্ড ধরে হাতটা ধুবেন। হাতটা ধোয়ার পরে, হাত ধোয়ার কতগুলো স্টেপ আছে, যে প্রথমে আপনি যখন নেবেন, প্রথমে একটু ঘষা দিবেন, ঠিক আছে। ঘষা দেওয়ার পরে হচ্ছে এটা এইভাবে ভালো করে আঙ্গুলের কোনাগুলো, তারপরে এই হাতে এই আঙ্গুলের কোনাগুলো, ঠিক আছে, এইটা, হ্যাঁ। এরপরে হাতটা এভাবে মোড়ানো, ঠিক আছে, একটু কবজি পর্যন্ত ভালোভাবে ধোবেন। যে স্টেপগুলো আছে, বিভিন্ন ভিডিও দেখবেন, বিভিন্ন ছবি দেওয়া আছে যে হাত ধোয়ার স্টেপ কী কী, যাতে আপনার শরীরে কোথাও কোনোভাবে এই ভাইরাসটা থাকার সম্ভাবনা না থাকে। তাহলে আপনাকে স্টেপ ওয়াইজ একটু হাতটা ধুয়ে দিতে হবে। ধোয়ার পর এখন ধরুন আমি একটু চোখে হাত দিচ্ছি, আমি একটুকে হাতটা ক্লিন করেছি, সম্ভব নাই। যদি আমি চোখে হাত দিই, দেখেন এই চোখের মিডিয়াল সাইড, আমরা এইটাকে বলি মিড লাইন। তো মিড লাইনের দিকে মিডিয়াল অ্যাসপেক্ট বলি। এই মিডিয়াল অ্যাসপেক্ট, এটা হচ্ছে ল্যাটারাল অ্যাসপেক্ট। তাহলে এটা মিডিয়াল, এটা ল্যাটারাল। তো মিডিয়াল অ্যাসপেক্টে আপনি হাত দিলে দেখবেন কিছু একটা ফিল করতে পারছেন, এটা হচ্ছে ল্যাক্রিমাল স্যাক বলতে অশ্রুথলি, বাংলা হচ্ছে অশ্রুথলি। এই অশ্রুথলিটার সাথে আমাদের নাকের একটা সংযোগ থাকে, ল্যাক্রিমাল
টিউবের মাধ্যমে, একটা টিউব থাকে আর কি একটা, এই টিউবের মাধ্যমে এই চোখের সাথে নাকের কানেকশন থাকে। এই জন্য দেখবেন যে একটা মজার বিষয় আপনাদের যদি বলি যে কোনো মেয়ে মনে করেন কান্নাকাটি করতেছে, স্পেশালি বিয়ের সময় মেয়ে অনেক বেশি কান্নাকাটি করে। তো কান্নাকাটি করলে দেখবেন যে চোখও মুছতেছে, নাকও মুছতেছে। নাক মুছতেছে কেন? তার কি সর্দি লেগে গেল একদিনই? না, বিষয়টা হচ্ছে যখন সে অনেক বেশি কান্নাকাটি করে, অনেক বেশি টিয়ার প্রোডাকশন হয়, মানে অশ্রু বেশি তৈরি হয় চোখের মধ্যে, তখন এটা তো এখান থেকে ওভারফ্লো ঘটে, সাথে সাথে এই অশ্রু যে থলিটা এখান থেকে যে টিউবটা আছে, এই টিউব দিয়ে নাক দিয়েও বেরিয়ে আসা শুরু করে। তখন দেখা গেলো যে এই নাক দিয়েই হয়। এই জন্য যখন কেউ কান্নাকাটি করে তখন চোখ দিয়ে পানি পরে সাথে সাথে নাক দিয়েও পরে অনেকক্ষণ বেশি কান্নাকাটি করলে। তো এটা হয়তো আপনারা জেনে গেলেন রীতিমতো, মানে এই সময়টাতে, বা আগে থেকে জানলে তো আরও ভালো। তো এই জন্য যখন আপনি চোখে যদি কোনো কারণে করেন, আমরা জানি যে করোনা ভাইরাস পানিতেও থাকতে পারে, তাহলে আপনার এই যে চোখের যে পানি, এই পানিতে করোনা ভাইরাস যদি চলে যায়, এখান থেকে আপনার এইখানকার যে স্যাক মানে থলিটা, এই থলিতে যাবে প্রথমে, এই থলিতে যাওয়ার পর এই ডাকটা বা এই টিউবটা দিয়ে আপনার নাকের মধ্যে আসবে এবং নাক থেকে আলটিমেটলি আপনার লাংসে বা শ্বসন পথে চলে যাবে। তার ফলে আপনি ইনফেক্টেড হয়ে যাবেন। তার মানে আমি যেটা বললাম যে এই মাউথ যে ট্রায়াঙ্গেলটা আছে, এই মাউথ ট্রায়াঙ্গেলে যদি আপনি সেফ রাখতে পারেন, মোটামুটি বলা যায় যে আপনি অনেকটাই সেফ মানে থাকবেন আর কি। অনেক পার্সেন্ট হয়তো আপনার ইনফেক্টেড হওয়ার চান্স মানে অনেক কম, মানে নাই বললেই চলে, যে সংখ্যাটা নাই বললেই চলে আপনার ইনফেক্টেড হওয়ার চান্স। এখন মানুষ কখন ইনফেক্টেড হতে পারে? ধরুন একজন মানুষ আপনার সামনে যে ইনফেক্টেড, সে মাস্ক পরেছে, আপনি মাস্ক পরে নাই, আপনার কিন্তু অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা 80 to 90%। এখন ধরেন কি যে আপনি মাস্ক পরেছেন, সেও মাস্ক পরেছে, তাহলে কিন্তু 20 to 25%। মাস্ক, চশমা সব কিছু ইউজ করেছেন, তাহলে কিন্তু আপনার সম্ভাবনা আরও কমে যায়, 5 থেকে 10% বা আরও কম হয়ে যায়। হ্যাঁ, যদি আরও ডিস্টেন্সটা মেনটেন করতে পারেন আরও ভালো হয়। তো সব মিলে যদি আমরা সতর্ক থাকি এই সময়টাতে, তাহলে আমাদের জন্য কিন্তু মানে বেটার না, বেস্ট বলবো একটা হয় আর কি, যে আমরা সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থেকে আমরা নিজেদেরকে করোনা মুক্ত রাখতে পারি। যদি আমরা এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করি, হয়তোবা আমাদের জন্য সামনে খুব খারাপ একটা কি বলবো দিন অপেক্ষা করছে। যেমন WHO যেটা বলছিল প্রথম দিকে, বা এখনও তাদের নথিপত্রগুলোতে পাওয়া যায়, যে ধারণা করা হয় বাংলাদেশে প্রায় 5 লক্ষ, আগে প্রথমে বলছিল এবং পরে বলছে প্রায় 20 লক্ষ লোক মারা যেতে পারে। যদি এটা হয়, আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না, কারণ পৃথিবীর মধ্যে সব থেকে অসচেতন জাতি হচ্ছে আমরা। এই কারণে যে আমরা কতটা কিউট হতে পারি একটু ভেবে দেখেন, আমরা অনেকটা কিউট, কিন্তু মানে জাতি হিসেবে আমরা যে এতটাই কিউট এটা চিন্তা করতে পারবেন না। ধরুন একজন মাস্ক পরে আছে, হ্যাঁ, একটা মাস্ক সে ইউজ করেছে, এখন একটা মাস্ক সে দিনের পর দিন ধরে সে একই মাস্ক ইউজ করছে, এটা খুবই একটা খারাপ। একটা মাস্ক আপনি কতদিন ইউজ করতে পারবেন? একটা সার্জিক্যাল মাস্ক ম্যাক্সিমাম 8 ঘন্টা ইউজ করতে পারেন, তাহলে 6 থেকে 8 ঘন্টা। হ্যাঁ, তাহলে যে কেউ ওই একটা মাস্ক কিনেছে, একটা মাস্ক কিনে মাসের পর মাস ধরে সে চালাচ্ছে, এটা খুবই খুবই খারাপ। কারণ এই একটা মাস্ক আপনাকে খুব বেশি সময় ধরে প্রোটেকশন দিতে পারবে না, কারণ আপনি এটাকে বারবার নাড়বেন, ফোল্ড করবেন, করবেন, এটা একসময় এই জীবাণুগুলো এদিক সেদিক চলে এক সময় আপনার নাকে চলে যাবে। তাহলে এখন বিষয় হচ্ছে যে 8 ঘন্টা বা ম্যাক্সিমাম একদিন ইউজ করতে পারেন। হ্যাঁ, কীভাবে 8 ঘন্টা ইউজ করবেন, এটা একটা সম্পর্কে একটু আইডিয়াটা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। ধরুন আমি এই সার্জিক্যাল মাস্কটা আমি প্রথমে নাকে দিলাম, নাকে দিয়ে একটা বাজারে গেলাম বা কোথাও গেলাম, এটা হয়তো আমি ওই সময়টুকুতে আমি বাসা থেকে বেরোলাম 10টার সময়, বাসা থেকে ফেরলাম 2টার সময়, তাহলে 10টা থেকে 2টা কিন্তু 4 ঘন্টা হয়। তাহলে আমি মাস্কটা ইউজ করেছি 4 ঘন্টা, এরপর হয়তো বাসায় এসে খুলে দিলাম, তারপরে কিন্তু আমি আরও 4 ঘন্টা মাস্কটাকে ইউজ করতে পারবো, তার মানে আমি আর তারপরের দিন ইউজ করতে পারবো। বা ধরুন আমি আধা ঘন্টার জন্য মাত্র বাইরে গিয়েছি, তাহলে আধা ঘন্টা করে আমার কাজে লাগছে, বা 1 ঘন্টা করে লাগছে, তাহলে আধা ঘন্টা আমি 16 দিন, বা যদি আমি সেটাকে 1 ঘন্টা ইউজ করে থাকি তাহলে কি 8 দিন। এইভাবে আপনারা মাস্কগুলোকে ইউজ করতে পারেন। মাস্ক, সার্জিক্যাল মাস্ক ধোয়া যাবে না, ধোয়ার এর কোনো মানে ধোয়ার পরে আসলে কোনো থাকে না, কারণ ধোয়ার পরে এর যে বাইরের যে কাপড় বা ভিতরে যে ফিল্টার, এগুলো আর মোটামুটি আগের মতো সে গঠনে থাকে না, মানে আগের মতো তার কার্যকারিতা থাকে না, সব এই মাস্ক ধোয়া যাবে না। সেক্ষেত্রে আমরা মোটা কাপড়ের যে গেঞ্জির বা এর থেকে মোটা কাপড় যেগুলো আছে, যেগুলো দেখবেন যে ট্রান্সপারেন্ট না, মানে যেটা আপনি হাঁচি বা কিছু দিলে সেটা বেরিয়ে চলে যাবে না, সেটা করা যায়, মানে সেই ধরনের গেঞ্জি কাপড়ের বা মোটা কাপড়ের মাস্কগুলো ইউজ করতে পারেন চাইলে, যেগুলো আপনারা ইউজ করতে পারেন, মানে বাসায় গিয়ে ধুয়ে নিতে পারেন। আর মাস্ক ইউজ করার সময় ধরুন আমি এই মাস্কটাকে পরলাম, পরার পর আপনি কী করবেন, যে এটাকে একটু নিচের দিকে টান দেবেন। অনেকে দেখি যে মাস্ক ফোল্ড আছে, সে ফোল্ড অবস্থা এভাবে সে দিয়ে রাখছে, এটা আসলে দেওয়ার কোনো মানে হয় না। এটাকে আপনার নাকের এই মিডিল বরাবর রাখবেন, এই মিডিল বরাবর দিয়ে এটাকে চেপে নেবেন। আর প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটাকে প্রথমে একটু এই দুই মাথাটাকে এক জায়গায় নিয়ে মাঝখান বরাবর একটা ভাঁজ করে নিলাম, করার পর আমি যদি এটাকে দিই, তাহলে এটা আমার মোটামুটি নাকের মিডিল অবস্থান করবে। তাহলে আমি এই মাস্কটাকে এবার পরে নিচ্ছি, কারণ আমি যেহেতু কোভিড-19 ইনফেক্টেড না, তাই আমি এই ফিল্টার পোর্শনটাকে বাইরে রাখছি। তাহলে এই মাস্কটাকে আমি আবার পরলাম, তাহলে নাকের মিডিলে রাখলাম, কারণ যাতে এইখান দিয়ে কোনো বাতাস আমার নাকে সরাসরি প্রবেশ করতে না পারে। আমার নাকে কোনো বাতাস প্রবেশ করতে গেলে তাকে অবশ্যই এই ফিল্টারের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। তার মানে আমার নাক এবং মুখ মেজরিটি পার্সেন্ট জীবাণু আমার শরীরে যেখান দিয়ে ঢোকার সম্ভাবনা, জীবাণু ঠিক না আসলে ভাইরাস, যেটা মেজরিটি পার্সেন্ট ভাইরাস যেখানে আমার শরীর দিয়ে বের হতে পারে বা যেখান দিয়ে ঢুকতে পারে, সেই জায়গাগুলো আমি প্রথমে ব্লক করে দিয়েছি। এবার আমি একটা চশমা ইউজ করলে আমার জন্য আরও বেস্ট হয়ে যায়।
আচ্ছা, এবার হচ্ছে হাঁচি দিবেন কিভাবে। যদি আপনার একটা মাস্ক পরে থাকেন তাহলে আপনি অবশ্যই এটাকে একটু চেপে ধরবেন, এটাকে একটু চেপে ধরার পরে একটু হাঁচি দিবেন। কারণ আপনি যদি ইনফেক্টেড হয়ে থাকেন তাহলে আপনার শরীর থেকে কিন্তু অনেক দ্রুত জীবাণুগুলো ছড়িয়ে পড়বে। যখন আপনি চেপে দিবেন, যেহেতু আপনি ইনফেক্টেড, আমি আগে বলেছি এই সাদা পোর্শনটা ভেতরে পড়বেন এবং চেপে যখন আপনি হাঁচিয়ে দিবেন এই ফিল্টারের মধ্যে জীবাণুগুলো আটকা পড়বে এবং আপনি হয়তো সেই মাছটা একসময় ফেলে দিবেন। হ্যাঁ, যেহেতু আপনার শরীরে ভাইরাসগুলো আছে, আপনার শরীর নতুন করে এই ভাইরাসটা যদি আপনার শরীরে ঢুকে আর কিছু হবে না, এই একটা ইনফেকশন পর্যায়ে আর কিছু হবে না, হয়তো পরবর্তীতে নতুন করে আবার আপনার শরীরে ইনফেকশন হতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু একবার ইনফেকশন হলে, যখন আপনি মনে করেন আমি আজকে ইনফেক্টেড হলাম বা আপনি আজকে ইনফেক্টেড হলেন, এখন থেকে 7 দিন 10 দিন এই মোটামুটি এরকম একটা সময় আপনার শরীরে ভাইরাসটা অবস্থান করবে। তাহলে এই সময়টুকুতে আপনি ইনফেকশন ছড়াতে সক্ষম। এই সময়টাতে আপনি কী করবেন, এই ফিল্টার পোর্শনটা ভেতরে নিয়ে যদি হাঁচি বা অন্য কিছু আসে অবশ্যই সেটাকে চেপে ধরে দিবেন। বা আপনি যেখানে কোয়ারেন্টাইনে আছেন বা আইসোলেশন আছেন সেটা তো আপনি পুরোপুরি একা আছেন, সেখানে আপনি খোলা বাতাসে করলে সমস্যা নাই, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যে মাস্কের মধ্যে দিলে এই ফিল্টারের মধ্যে জীবাণুগুলো আটকে যাওয়া, যাতে আপনার ড্রপলেটটা বাতাসের, ধরুন আপনি একটা জানালার দিকে মুখ করে হাঁচিটা দিলেন আর সেখানে একসময় একটা ঝড় বইছিল, বাতাস বইছিল, ওই সময় কিন্তু জীবাণুগুলো ছড়িয়ে পড়বে। তো এই কিউট কাজটা করা যাবে না যে হাঁচি দিলাম, হঠাৎ করে হাঁচি আসে, এই সুন্দর করে মাস্কটা খোলার পর জোরে একটা হাঁচো দেওয়ার পর আমি আবার মাস্ক পরলাম। এই মাস্ক পরা আসলে কোনো অর্থ হয় না। এই মাস্কটা আসলে কোনোভাবে আপনাকে হেল্প হয়তো করছে, আপনার মাস্কটা নষ্ট হচ্ছে না। আপনি তো ইনফেক্টেড, আপনার মাস্ক তো আপনার মুখে দেওয়ার সাথে সাথে আপনার মাস্কটা নষ্ট, এই মাস্ক আর অন্য কেউ ইউজ করতে পারবে না। কিন্তু কি হচ্ছে, এই আপনার এই কিউট স্বভাবের জন্য অনেক মানুষ ইনফেক্টেড হয়ে যাবে। সো প্লিজ এই কিউট অভ্যাসটা একটু বাদ দিতে হবে। আরেকটা বিষয় যেটা দেখি সেটা হচ্ছে যে অনেকে মাস্ক পরে এই নাক খোলা রাখলে এই মাস্ক পরার কোনো অর্থ থাকে নাকি? মূল মেজর এন্ট্রি পয়েন্ট আপনার নাক, আপনি নাকটা যদি খোলা রাখেন তাহলে তো এই মাস্ক পরার কোনো অর্থই থাকে না, এটা পুরোপুরি অর্থহীন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আর কাশি দেওয়ার সময় আপনাকে অবশ্যই টিস্যু রাখতে হবে পকেটে, টিস্যুতে সেই কাশিটা টিস্যুর মধ্যে নেবেন, নেওয়ার পরে সেই কাশিটা কোনো একটা ডাস্টবিনে ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না। কারণ করোনা ভাইরাস হচ্ছে যে এটা যদি শুধুমাত্র বাতাসের ড্রপলেটের মাধ্যমে ছড়ায় তা না, এটা কিন্তু পানিতেও ছড়াতে পারে। হ্যাঁ, আপনি হয়তো কোনো একটা পানিতে ফেলে দিলেন বা কোনো একটা রাস্তাঘাটে ফেলে দিলেন, সেখান থেকে এই ভাইরাসটা আপনার শরীরে এন্ট্রি করবে। এটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। যদি আপনি এই বিষয়টা মাথায় না রাখেন তাহলে কিন্তু এটা আলটিমেটলি আপনার বা আপনার জাতির জন্য কোনোভাবে একটা ইফেক্ট বয়ে আনতে সক্ষম হবে না। তো যাই হোক, এখন আমি জাস্ট লাস্ট পর্যায়ে চলে আসছি, লাস্টে কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে যদি আপনারা এখন ম্যাক্সিমাম পর্যায়ে সতর্কতা অবলম্বন না করেন তাহলে এখন যে কাজগুলো হতে পারে সেটা হচ্ছে যে এখন যেমন হাজার হাজার সংখ্যা ইনফেক্টেড হচ্ছে, এই সংখ্যাটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। এবং যখন যদি এরকম বিষয় আপনার ওই সময়টাতে হয়তো এরকম দেখলেন যে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ মরে পড়ে আছে, যেটা হয়তো বা আমরা একসময় লাশ গণনা করতে ভুলে যাব বা সংখ্যা কাউন্ট করতে ভুলে যাব, যে না এতগুলো কাউন্ট করব কিভাবে, বা হয়তো আমরা লাশ যে তাদেরকে আমরা করব, মানে দাফন করব বা তাদের সৎকার করব, এটুকু করার মতো হয়তো বা আপনি ওই সময় ওরকম কোনো প্রকার প্রিপারেশন রাখতে চাইবেন না। তো যাই হোক, আমরা যদি না চাই যে আমাদের ভয়াবহ কোনো পরিস্থিতির মুখে আমরা পড়ি বা কোনো ভয়াবহ অবস্থান আমাদের দেখতে হয়, তাহলে আমরা এখনই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। আমরা আমাদের পরিবারের কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, সর্দি কাশি অন্য কোনো সিমটম আমাদের শরীরে দেখা দেয়, সাথে সাথে আমরা নিজেদেরকে কোয়ারেন্টাইন আবদ্ধ করব। এবং অবশ্যই আমরা ওই আইডিএসআর বা আমাদের এখানে যে আমি যে ট্রিটমেন্ট প্রোটোকলটা দিচ্ছি সেটা ফলো করা শুরু করতে পারে। সাথে সাথে এরকম লক্ষণ দেখার সাথে সাথে ট্রিটমেন্ট প্রোটোকলটা শুরু করবেন এবং আইডিএসআর হটলাইন নাম্বারে কল দিবেন। কল দিয়ে দেখবেন যে সেখানে আপনাকে কিছু সাজেস্ট করা হবে, সেগুলো করতে পারেন, অথবা আপনি এটা ফলো করতে পারেন এবং আপনি এই স্যাম্পলটা দিয়ে অপেক্ষা করতে শুরু করবেন যে কখন সেই রিপোর্টটা আসে। যদি আপনার জন্য পজিটিভ এসে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার যতদিন আপনাকে সেই ট্রিটমেন্ট প্রোটোকলে থাকতে হবে সেটা আপনাকে থাকতে হবে। আর যদি আপনি নেগেটিভ হয়ে থাকেন তাহলে তো ভালো, মাশাআল্লাহ, কারণ হয়তো সেটা অন্য কোনো ভাইরাল ফ্লু ছিল। ভাইরাল ফ্লুর জন্য কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। আর আমি লাস্টবারের মতো প্যারাসিটামলের ডোজটা আবারও বলছি, প্যারাসিটামল খাওয়ার নিয়ম হচ্ছে যে এটা ভরা পেটে খেতে হবে 6 ঘন্টা পর পর, এবং ডোজ হচ্ছে যে একজন মানুষের ওজন যত কেজি, প্রতি কেজির জন্য 10 থেকে 15 মিলিগ্রাম করে। আমি খুব সহজ হিসাবে আপনি 15 মিলিগ্রাম মনে রাখতে পারেন। এর থেকে একটু কম হলে সমস্যা নাই, কিন্তু এর থেকে বেশি নেবেন না এবং 10 মিলিগ্রামের কম নেবেন না। যাই হোক, আবারও আপনাদের সাথে হয়তো বা অন্য কোনো লাইভে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।